হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু ব্যাক টু ব্যাক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমাগুলো দেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি মাঝখানে 3 দিন গ্যাপ গিয়েছে, সেই 3 দিনের গ্যাপটা আমরা পূরণ করার চেষ্টা করছি রেগুলারলি ভিডিও দিয়ে। তো যাই হোক, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা অ্যাভেঞ্জার্স এজ অব আল্ট্রন সিনেমাটা আবার মনে করতে চলেছি, তবে খুবই সংক্ষেপে। তো যাই হোক, এই সিনেমাটি শুরু করার আগে সিনেমা সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদেরকে দেই। এই সিনেমাটি নির্মিত হয়েছিল 3650 কোটি টাকা বাজেটে। আবার বলছি, 3650 কোটি টাকা বাজেটে 2014 সালে তৈরি হয়েছিল। 2015 সালের মাঝামাঝিতে রিলিজ হয়েছিল। আর বক্স অফিসে কত টাকা আয় করেছিল জানো? 14,000 কোটি টাকা। ভাই, মানে 10,000 কোটি টাকার উপরে লাভই করেছে সিনেমাটি। এবং এ পর্যন্ত আমরা অ্যাভেঞ্জারের যে কয়টা সিনেমা দেখলাম তার মধ্যে এটা হচ্ছে 11 নম্বর ইনস্টলমেন্ট বা 11 নম্বর সিনেমা। এবং এ পর্যন্ত যে কয়টা সিনেমা রিলিজ পেয়েছে অ্যাভেঞ্জারের তার মধ্যে এটা সবচেয়ে বেশি আয় করেছে, মানে এই পর্যন্ত আর কি। তো বাড়তি কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তবে গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং আমি তোমাদের যেটা বারবার বলে থাকি, তোমাদের অবশ্যই বিজ্ঞাপনটা স্কিপ করতে হবে। এবং যে কোম্পানির বিজ্ঞাপন আসুক না কেন, সেটা কোনো ট্রেডিং সাইট হতে পারে, সেটা কোনো তোমার আর্নিং সাইট হতে পারে। এবং নিশ্চিত থাকো, এই ধরনের যে ট্রেডিং আর্নিং যে ওয়েবসাইট বা অ্যাপগুলো থাকে সেখানে গেলে তুমি নিশ্চিত তুমি তোমার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো বিজ্ঞাপনটা প্লে হবে, বাট তোমরা যেটা করবে এখনই ডিসক্রিপশনে গিয়ে ড্রোশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। বিজ্ঞাপনের মতো চলুক, দেখার দরকার নেই। হ্যালো ফ্রেন্ডস, আমরা এমন একটা অস্থিতিশীল সময় রয়েছি এবং এমন একটা মুভমেন্ট যেখানে আমাদের সবারই বিশ্বস্ত একটা স্থিতিশীল ইনকাম সোর্স প্রয়োজন। এবং এমন একটা ইনকাম সোর্স যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে চেষ্টা করা যাবে। এবং এটা অলরেডি বিলিয়ন মানুষকে হেল্প করছে গত দশক ধরে। এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস বুক। আর এই সার্ভিস প্রোভাইডাররা নিশ্চিত করে বড় উইনিং, এর সাথে ফাস্ট পে আউট এবং রিস্ক ফ্রি ব্রেডস। আর এবার অনেক ক্রিকেট ম্যাচ কিন্তু চলছে, যেমন বিগ ব্যাশ লিগ, টেস্ট ম্যাচ চলছে, ওডিআই চলছে। আর তুমি এই অ্যাপে কিন্তু এই সব ম্যাচে লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং স্কোর প্রেডিক্ট করতে পারবে। এবং এছাড়াও আরো অনেক গেমস রয়েছে। আর সবচেয়ে প্রফিটেবল গেম হচ্ছে ক্রাশ। আর আরেকটা বিষয়, এখানে তুমি কিন্তু 43,000 INR পর্যন্ত ফার্স্ট টাইম ডিপোজিটে পেতে পারো আমাদের এই প্রোমো কোড SAVAGE 100 ব্যবহার করে। আর লিঙ্ক আর প্রোমো কোড দেওয়া রয়েছে পিন কমেন্টে, সেখান থেকে তুমি অ্যাকাউন্ট খুলতে পারো এবং SAVAGE 100 প্রোমো কোড ইউজ করলে তুমি পেতে পারো ফার্স্ট ডিপোজিটে 43,000 রুপি পর্যন্ত বোনাস। তো কাহিনী শুরু হয় পূর্ব ইউরোপীয় একটা দেশ সোকোভিয়া দিয়ে। আসলে বাস্তবে সোকোভিয়া নামে কোনো দেশ নেই, জাস্ট মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এই দেশটার কনসেপ্ট তৈরি করেছে। এবং এই দেশটাকে মনে করো তুমি স্লোভাকিয়া এবং চেক রিপাবলিক যে রয়েছে তার মাঝামাঝি একটা জায়গা ধরতে পারো, মানে রাশিয়ান সাইডের আর কি। তো ওখানে আমরা পুরো অ্যাভেঞ্জার টিম, আই মিন টনি স্টার্ক, স্টিভ রজার, আই মিন আমাদের ক্যাপ্টেন আমেরিকা, থোর, ব্রুস ব্যানার, আই মিন আমাদের হাল্ক এবং আমাদের নাতাশা এবং গ্রিন বাটন সবাই মিলে হাইড্রার একটা বেসের উপর আক্রমণ করেছে। আর হাইড্রা সম্পর্কে অলরেডি কিন্তু তোমরা জানো, আমরা ক্যাপ্টেন আমেরিকার যে সিনেমা দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই হাইড্রার উৎপত্তি কই থেকে এসেছে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, সেই হিটলার আমল থেকে। যাই হোক, ওই হাইড্রার বেসের যে মেন ছিল তার নাম ছিল হচ্ছে ব্যারন স্ট্রাকার। তো এই ব্যারন স্ট্রাকার কই থেকে আসলো হাইড্রা, তো এটা বোঝার জন্য আমাদের যেতে হবে হচ্ছে আমরা যে ক্যাপ্টেন আমেরিকার দ্য উইন্টার সোলজার সিনেমাতে দেখলাম, সেটার একবারে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখেছিলাম যে আমাদের ক্যাপ্টেন আমেরিকা কিন্তু হাইড্রার অনেক লোকজনদেরকে মেরে একবারে ল্যাটাফ্যাটা করে দিয়েছিল। কিন্তু একবারে পোস্ট ক্রেডিট সিনে কিন্তু আমরা সোকোভিয়া নামে ওই দেশে ব্যারন স্ট্রাকার নামের একটা ব্যক্তিকে আমরা দেখেছিলাম এবং তার কাছে আমরা লোকির ব্যবহার করা সেই ছুরি বা যেটার নাম হচ্ছে সেপ্টার সেটা দেখেছিলাম। এবং সেই সেপ্টারের সাহায্যে আধুনিক কিছু এক্সপেরিমেন্ট করছিল এবং তার প্ল্যান ছিল এটাই যে এটার সাহায্যে সে একটা সুপার সোলজারের মতো একটা পাওয়ারফুল টিম তৈরি করবে। তো এই খবর যখন অ্যাভেঞ্জারদের কাছে যায়, তারা সবাই মিলে লেগে পড়ে লোকের ওই সেপ্টারটা উদ্ধারের কাজে। তবে অ্যাকচুয়ালি এই অস্ত্রটার উচ্চারণটা হবে হচ্ছে স্কেপ্টার, নট সেপ্টার। আমার স্ক্রিপ্ট রাইটার কি এখানে সেপ্টার লিখে দিয়েছে। তো যাই হোক, রিকোয়েস্ট করবো যারা স্ক্রিপ্ট লিখবেন নামগুলো অন্তত গুরুত্ব সহকারে দেখবেন, যেটার যে উচ্চারণ ওই উচ্চারণগুলো দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। মানে আমি যতই একটা সিনেমা দেখি বা যতই আমি হিন্দি এক্সপ্লেন বা বাংলা এক্সপ্লেন দেখি, তারপরেও মনে করো কয়টা ওয়ার্ড আমার মাথায় মুখস্থ রাখা পসিবল, আমাকে তো স্ক্রিপ্ট দেখেই বলতে হবে। তো যাই হোক, অ্যাভেঞ্জাররা সবাই মিলে ওই স্কেপ্টারটা উদ্ধারের কাজে লেগে যায়। আর এই কারণে তারা অ্যাটাক করে হাইড্রাদের যে বেস, ব্যারন স্ট্রাকারের বেসে। আর এখানে আমরা দেখতে পাই ব্যারন স্ট্রাকার কিন্তু অলরেডি ওই স্কেপ্টার ইউজ করে অনেক আধুনিক হাতিয়ার তৈরি করে ফেলেছে। তো ওই হাতিয়ার দেশে প্রথমে অ্যাভেঞ্জারদের আটকানোর চেষ্টা করে। আর এর সাথে তোমাদের নিশ্চয়ই মনে আছে উইন্টার সোলজারের লাস্টের পোস্ট ক্রেডিট সিনে কিন্তু আমরা দেখেছিলাম, আমি রিকোয়েস্ট করবো আমাদের যে ভিডিও এডিটর রয়েছে সেই সিনটা দেখানোর জন্য, উইন্টার সোলজারের যে দুটো যমজ ভাই বোন কিন্তু ওই স্কেপ্টারের শক্তিটা নিজেদের মধ্যে হজম করতে পেরেছিল এবং তাদের মধ্যে কিন্তু একটা সুপার পাওয়ার চলে এসেছিল। তো এখানের একজন ছিল পিয়েট্রো ম্যাক্সিমো, যার মধ্যে মনে করো অতমানবীয় গতি ছিল অনেকটা ফ্ল্যাশের মতো। আর আরেকটা ছিল হচ্ছে ওয়ান্ডা। আর ওয়ান্ডার মধ্যে ছিল হচ্ছে টেলোপ্যাথিক এবং টেলোকাইনেটিক ক্ষমতা। মানে বিষয়টা আমি কিভাবে তোমাকে ডিসক্রাইব করি, মনে করো তোমার মাইন্ড কন্ট্রোল করতে পারতো এবং যে কোনো কিছু না ধরেই ওই জিনিসটাকে মনে করো কন্ট্রোল করতে পারতো। তো যাই হোক, ওরা দুজনে কিন্তু ওই হাইড্রাদের পক্ষে লড়াই করছিল অ্যাভেঞ্জারদের বিরুদ্ধে। কিন্তু অ্যাট লাস্ট স্ট্রাকারের বাহিনী কিন্তু অ্যাভেঞ্জারদের কাছে পরাজিত হয়। আর ফাইনালি ক্যাপ্টেন আমেরিকা স্ট্রাকারকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি টনি স্টার্ক কিন্তু ওই সেপ্টারটা খোঁজার
চেষ্টা করছে, কিন্তু তখনই ওয়ান্ডা এসে করে কি তার ক্ষমতা ব্যবহার করে টনির ভেতরে একটা ভীষণ ঢুকিয়ে দেয় এবং টনিকে ভয় দেখাতে শুরু করে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আয়রন ম্যান 3 সিনেমাতে আমরা দেখেছিলাম যে নিউ ইয়র্কে যখন লোকি হামলা করেছিল, সেই স্ট্রমা কিন্তু আয়রন ম্যান কিছুতেই ভুলতে পারছিল না, এমনকি সে রাতে ঘুমের মধ্যে ওই স্বপ্ন দেখতে শুরু করেছিল। তো এর জন্য তার ভয় হয়েছিল কোনোদিন আবার বাইরের দুনিয়া থেকে পৃথিবীতে আবার এলিয়েন হামলা না করে দেয় এবং পুরো পৃথিবীকে ধ্বংস না করে দেয়, হয়তো আমাদের অ্যাভেঞ্জাররা তাদেরকে আটকাতেই পারবে না। তো ওয়ান্ডার করে কি টনির ভেতরে সেই ভয়টাই ঢুকিয়ে দেয়, কিন্তু টনিকে আটকায় না ওই সেপ্টারটা নিতে, মানে সেপ্টারটা নিয়ে টনিকে ওখান থেকে যেতে দেয়। অ্যাকচুয়ালি এখানে ওয়ান্ডা ভেবেছিল যে ওই সেপ্টারের ক্ষমতা টনি কিছুতেই সহ্য করতে পারবে না, সে মারা পড়বে, মানে সে টনিকে পুরোপুরি মারার জন্য এটা করেছে। আর টনির সাথে তার কি পার্সোনাল শত্রুতা এটা আমরা পরে জানতে পারবো। মানে এই বিষয়টা আরেকটু যদি আমি বুঝিয়ে বলি তোমাদের, তোমরা জানো যে লোকির এই ওয়েপনটার ক্ষমতা কিন্তু কোনো মানুষই সহ্য করতে পারেনি, শুধুমাত্র ওরা 2 ভাই বোন পেরেছিল। তো ওদের ধারণা টনি যদি এটা নেয়, টনি যদি এটা ট্রাস্ট করে, টনি নিজেও মারা পড়বে, আর ওরা চায় টনি মারা পড়ুক। তো টনির সাথে ওদের কি পার্সোনাল শত্রুতা এটা আমরা আরেকটু পরে গেলে জানতে পারবো। তো যাই হোক, এরপর ওরা করে ওই সেপ্টারটা উদ্ধার করে সবাই মিলে যায় টনি স্টার্ক টাওয়ারে। আর সেখানে যাওয়ার পরে থোর বলে যে আমি এই হাতিয়ারটা নিয়ে খুব দ্রুত অ্যাসগার্ডে ফেরত যাব, কিন্তু টনি তখন থোরের কাছ থেকে 2-3 দিন টাইম চায় যাতে সেই সেপ্টার বা স্কেপটার নিয়ে আরেকটু গবেষণা করতে পারে। তো এরপর টনি আর আমাদের হাল্ক যখন এই স্কেপটারটা নিয়ে স্টাডি করা শুরু করে, তখন সে বুঝতে পারে যে এটার মধ্যে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রয়েছে। আর এটা এত বেশি আধুনিক যে এরকম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টনি অনেক আগে থেকেই বানাতে চাচ্ছিল। আর এখানে উল্লেখ্য টনির তো জার্ভিস নামে অলরেডি একটা হাইলি অ্যাডভান্স এআই ছিল, কিন্তু এটা তার চেয়ে বেশি উন্নত মানের। আর টনি এরকম একটা এআই বানানোর জন্য তার নামও অনেক পূর্বে সেট করে রেখেছিল, আর ওই নামটা ছিল হচ্ছে আলট্রন। আর তার ধারণা সে যদি এরকম একটা হাইলি অ্যাডভান্স এআই টেকনোলজি তৈরি করতে পারে, এটার সাহায্যে সে হয়তো পুরো পৃথিবীতে সুরক্ষিত করতে পারবে। আর এখন সে যেহেতু বুঝতে পেরেছে যে স্কেপটার ভেতরে একটা অত্যাধুনিক বুদ্ধিমত্তা রয়েছে, সে করে কি আমাদের ব্রুস ব্যানারের সাথে মিলে ওই স্কেপটারের সাহায্যে আলট্রন বা ওই তোমার এআই তৈরির কাজে লেগে পড়ে। কিন্তু সেই কথাটি বাকি সব অ্যাভেঞ্জারদের কাছ থেকে পুরোপুরি গোপন রাখে। এর কারণ হচ্ছে দুটো। প্রথমত, সময় খুব কম, কারণ থোর 2 দিনের মধ্যে এটা নিয়ে অ্যাসগার্ডে ফেরত যাবে। আবার দ্বিতীয়ত, সবাইকে যদি এগুলো বোঝাতে যায়, সবার মতামত নিতে গেলে অনেক সময় চলে যাবে। তো যাই হোক, ব্রুস আর টনি দুইজনে দিনরাত কাজ করে আলট্রনকে প্রায় তৈরি করে ফেলে, কিন্তু একদম লাস্ট টাইমে তাদের একটা কল আসে যে পার্টিতে যেতে হবে। অ্যাকচুয়ালি ওরা যে হাইড্রার বেসে হামলা করে জিতে এসেছে, সেটার জন্য এই পার্টিটা ছিল। আর এই পার্টির জন্য মূলত থর এই 2-3 দিন এই পৃথিবীতে আর কি রয়েছে, মানে অ্যাসগার্ডে ফিরে না গিয়ে এই পৃথিবীতে রয়েছে। আর এই সুযোগটাই মূলত আমাদের টনি কাজে লাগিয়েছে। তো যাই হোক, টনি আর ব্রুস ব্যানার যখন ওই পার্টিতে ছিল, ওই সময় আলট্রন করে কি অটোমেটিক্যালি পুরোপুরি রেডি হয়ে যায়। মানে নীল রঙের যেটা সেটা হচ্ছে আলট্রন, আর হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের জার্ভিস এআই আর কি। মানে এখানে ওদের আর কি একটা বাহিক রূপ দেওয়া হয়েছে। তো যাই হোক, আলট্রন তৈরি হওয়ার সাথে সাথে করে কি ইন্টারনেটের সাথে সংযুক্ত হয় এবং পুরো পৃথিবীর ইতিহাস এবং সবকিছু অ্যানালাইজ করা শুরু করে। আর যেহেতু টনি আলট্রনকে প্রোগ্রাম করেছিল যে এই পৃথিবীকে রক্ষা করার জন্য, তো আলট্রন যখন পুরো পৃথিবীর ইতিহাস দেখে, ও দেখতে পায় যে এই পুরো পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে মানব জাতি এবং মানুষই সবচেয়ে মানুষকে মেরেছে। তো এই জন্য আলট্রন নিজে একটা উপায় খুঁজে বের করে, সেটা হচ্ছে সে যদি এই পৃথিবীকে রক্ষা করতে চায়, তাহলে এই মানব সভ্যতাকে পুরোপুরি এই পৃথিবী থেকে শেষ করে ফেলতে হবে। মানে চিন্তা করো সিরিয়াসলি। কিন্তু আলট্রনের এই ধরনের মনোভাব দেখে টনির যে এই জার্ভিস, সে তো বুঝতে পারে এবং সে দ্রুত টনিকে কল করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই টনিকে কল করতে পারে না, কারণ আলট্রন জার্ভিসের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং জার্ভিসের সিগন্যাল জ্যাম করে দেয়। আর যেহেতু আলট্রনের রাস্তায় জার্ভিস বাধা হয়ে দাঁড়িয়েছে, এই কারণে জার্ভিসকে সে পুরোপুরি নষ্ট করে ফেলে। আর এখানে উল্লেখ্য, আলট্রন যেহেতু পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, মানে এটা একটা ভাইরাসের মতো মনে করো বা একটা সফটওয়্যার। তো আলট্রন করে কি টনির যে ওই যে আয়রন লেজেন্ড একটা বাহিনী ছিল, যেটা আমরা আয়রন ম্যান 3 তে দেখেছিলাম যে ড্রোনের মতো কাজ করবে, সেটার মধ্যে করে কি নিজেকে আপলোড করা শুরু করে। তো এরপর এই রোবটগুলোর কাজ কি হবে? মানব জাতিকে শেষ করা। তো প্রথমে ওরা সামনে পায় হচ্ছে অ্যাভেঞ্জারের পুরো টিম। তো তখনই আলট্রন করে কি টনির তৈরি ওই রোবটের সাহায্যে টনিদের উপরে আক্রমণ করে। তবে বুঝতে হবে এগুলো অ্যাভেঞ্জার ছিল, তারা সবাই মিলে ওই রোবটগুলিকে ধ্বংস করা শুরু করে। কিন্তু এরই মধ্যে একটা রোবট করে কি লোকির যে হাতিয়ারটা ছিল স্কেপটার, সেটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো বুঝতেই পারছো যে এই আলট্রন এআই সিস্টেমটা কত বেশি ডেঞ্জারাস, কত বেশি বুদ্ধিমান। তো এরপর টনিকে সবাই জিজ্ঞেস করে এটা কি হলো। তো টনি বাধ্য হয়ে সবাইকে বলে, আর এই কারণে টনিকে সবাই দোষারোপ করতে শুরু করে যে তুমি আমাদের কাউকে না জানিয়ে নিজের মতো এই কাজ কিভাবে করলে তুমি। তো এরপর তারা সবাই মিলে ঠিক করে যে ওই সেপ্টারটিকে তারা পুনরায় উদ্ধার করবে এবং আলট্রন ওই সফটওয়্যারটা মেন যে রোবটটাতে রয়েছে সেটাকে খুঁজে বের করবে এবং পুরোপুরি প্রোগ্রামটাকে ধ্বংস করে দেবে। কিন্তু এটা এত সহজ ছিল না, কারণ আলট্রন কিন্তু অ্যাকচুয়ালি কোনো পার্সন না যে তাকে ধরে মেরে ফেলবে। আলট্রন হচ্ছে জাস্ট একটা সফটওয়্যার। ওকে এই বডি থেকে মারবে, ও করবে কি আপলোড করে আরেক জায়গার সফটওয়্যারটা গোপন করে রেখে দেবে। ধরো আলট্রন একটা রোবটের বডিতে রয়েছে, ওই রোবটটাকে তুমি ধ্বংস করে দিলে, ওই ইন্টারনেটের মাধ্যমে আমার কম্পিউটারে এসে একটা ফাইল হয়ে রইলো, পরে আবার একটা বডি পেলো, সেখানে চলে গেল। মনে করো যে পুরো দুনিয়াতে ওর এক্সেস হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর আমাদের আলট্রনকে দেখানো হয়, আলট্রন সোজা পৌঁছে গিয়েছে হচ্ছে স্ট্রাকারের ঘাটিতে, যেখানে হাইড্রার কিছু টেকনোলজি ইউজ করে ও করে কি নিজের জন্য একটা ভয়ঙ্কর শরীরও বানিয়ে ফেলে এবং এরপর সে করে কি তার
তার মতো করে আরো কিছু রোবট তৈরি করে যাতে সে তার প্ল্যান সাকসেসফুল করতে পারে, মানে মানব জাতিকে পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল করে দেবে। কিন্তু মানব জাতিকে পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য একমাত্র বাধাটাই হচ্ছে অ্যাভেঞ্জার। তো এর জন্য আল্ট্রন তার প্রাথমিক শত্রু হিসেবে অ্যাভেঞ্জারকে বেছে নেয়। আর তখন এই বেজে আল্ট্রনের সাথে দেখা হয়ে যায় সেই যমজ দুই ভাই বোন ওয়ান্ডা এবং পিয়েট্রোর সাথে, যারা অ্যাভেঞ্জারদের একদমই সহ্য করতে পারতো না, বিশেষ করে টনি স্টার্ককে। তো এখন আমরা রহস্যটা জানতে পারি যে কেন টনি স্টার্ককে এই দুই ভাই বোন পছন্দ করে না। অ্যাকচুয়ালি ছোটবেলাতে টনি স্টার্ক ইন্ডাস্ট্রিজের তৈরি একটা বোমায় তাদের বাবা মা মারা গিয়েছিল। যদিও ওই বোমটা একটা সন্ত্রাসীরা নিক্ষেপ করেছিল, কিন্তু যেহেতু বোমের গায়ে স্টার্ক ইন্ডাস্ট্রিজ লেখা ছিল, তো তখন থেকে ওরা ভাবতে শুরু করেছিল যে ওদের বাবা মায়ের মৃত্যুর জন্য টনি স্টার্ক দায়ী এবং তাদের জীবনের লক্ষ্য একটাই, তারা টনি স্টার্ককে হত্যা করবে। তো এই কথাটা যখন আল্ট্রন জানতে পারে, তো আল্ট্রন তো খুশি হয়ে যায়, পার্টনার পেয়ে গেলাম, মানুষ পার্টনার। আর তার উপর যখন জানতে পারে যে এই দুই ভাই বোনের কাছে সুপার পাওয়ার রয়েছে, তো ও তো আরো খুশি হয়ে যায় এবং নিজের কাজ ফুলফিল করার জন্য ওদেরকে মিথ্যা বলে। ওদেরকে বলে যে আমরা অ্যাভেঞ্জারকে এই পৃথিবী থেকে পুরো শেষ করে দেব। কিন্তু আমরা তো জানি অ্যাকচুয়ালি আল্ট্রনের লক্ষ্য হচ্ছে এই পৃথিবী থেকে পুরো মানব জাতিকেই ধ্বংস করে দেওয়া। তো এখানে উল্লেখ্য আল্ট্রন এত বেশি বুদ্ধিমান যে ও জানতো ও যদি এই যমজ ভাই বোনকে এই কথা বলে ওরা জীবনে ওর সাথে কাজ করবে না, তো এর জন্য অ্যাভেঞ্জারকে মারার কথা বলে। তো যাই হোক, এখানে আল্ট্রন বলে যে আমার বডিকে আরো শক্তিশালী করার জন্য আমার প্রচুর পরিমাণে ভাইব্রেনিয়াম দরকার, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধাতু। এবং আল্ট্রনের লক্ষ্য হচ্ছে সে ভাইব্রেনিয়ামের নতুন একটা বডি তৈরি করবে যাতে সে আনবিটেবল থাকে, তাকে কেউ ধ্বংস করতে না পারে। তো এই ভাইব্রেনিয়াম কোথায় পাওয়া যাবে, তো এটা জানার জন্য সে সোজা পৌঁছে যায় হচ্ছে জেলে বন্দী থাকা স্ট্রাইকারের কাছে, ওই হাইড্রার যে লিডার ছিল তার কাছে। তো স্ট্রাইকার তাকে জানায় যে ক্লাউ নামে একটা লোক রয়েছে, তার কাছে প্রচুর পরিমাণে ভাইব্রেনিয়াম রয়েছে আর সে ওয়াকান্ডা থেকে এই ভাইব্রেনিয়াম গুলো চুরি করেছিল। তো এখানে কিন্তু আমাদের ওয়াকান্ডা নামে একটা জায়গার রেফারেন্স দেওয়া হলো এবং সেই জায়গার কাহিনী, সেই জায়গার সিনেমা কিন্তু আমরা ভবিষ্যতে দেখবো। তো যাই হোক, আল্ট্রন করে কি স্ট্রাইকারের কাছ থেকে এই তথ্য পাওয়ার পরে স্ট্রাইকারকে পুরোপুরি মেরে ফেলে আর সেই ছবি অ্যাভেঞ্জারদের কাছে পাঠিয়ে দেয় যাতে অ্যাভেঞ্জার আরো বেশি ভয় পেয়ে যায়। তবে এই ছবি দেখে অ্যাভেঞ্জাররা বুঝতে পারে স্ট্রাইকার এমন একটা কিছু জানতো যেটা আমাদের কাছ থেকে লুকানোর জন্য আল্ট্রন হয়তো তাকে মেরে ফেলেছে। তো এরপর ওরা করে কি স্ট্রাইকারের যত পুরনো ফাইল রয়েছে, যত কালেকশন রয়েছে, সেগুলো করে কি ঘাটাঘাটি শুরু করে। আর ঘাটাঘাটি করতে করতে ওরা ক্লাউয়ের ছবি উদ্ধার করে। আর ক্লাউ হচ্ছে ভাইব্রেনিয়ামের একমাত্র চোরা কারবারি। তো টনি এটা দেখে বুঝতে পেরে যায় যে আল্ট্রনের ভাইব্রেনিয়ামের প্রয়োজন, যে সে ভাইব্রেনিয়ামের একটা বডি বানাবে আর এর জন্য সে ক্লাউয়ের কাছেই যাবে। আর অন্যদিকে আমরা দেখি আল্ট্রন ওই দুই যমজ ভাই বোনকে নিয়ে সোজা পৌঁছে যায় আফ্রিকাতে ওই ক্লাউয়ের সাথে দেখা করতে। আর এখানে তোমাদের একটা মজার ফ্যাক্ট বলি, মানে যতদূর আমি শুনেছি এখানের যে তুমি শিপইয়ার্ডের দৃশ্যটা দেখতে পাচ্ছ, এই শুটিংটা নাকি বাংলাদেশে করা হয়েছিল, চট্টগ্রামে, কিন্তু এখানে সাউথ আফ্রিকা বলে চালিয়ে দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, সেখানেই পৌঁছে আল্ট্রন করে কি ক্লাউয়ের কাছ থেকে অনেক টাকার বিনিময়ে প্রচুর পরিমাণে ভাইব্রেনিয়াম কিনে। আর এখানে লক্ষ্য আল্ট্রন যেহেতু পুরো পৃথিবীর প্রোগ্রামের সাথে সংযুক্ত, তো চাইলে পৃথিবীর যে কোনো ব্যাংক থেকে, যে কোনো সিস্টেম থেকে টাকা হ্যাক করতে পারে এবং টাকা ট্রান্সফার করতে পারে এবং এই সিস্টেমে সে খুব সহজেই ক্লাউয়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয় এবং ভাইব্রেনিয়াম নিয়ে নেয়। কিন্তু তখনই ওদের বাধা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয় হচ্ছে অ্যাভেঞ্জারের পুরো টিম। আর এর ফলে শুরু হয়ে যায় তাদের মধ্যে একটা লড়াই। তো আয়রন ম্যান এখানে আল্ট্রনকে লড়াইয়ে ব্যস্ত রাখে যাতে বাকিরা ওই সুযোগে ভাইব্রেনিয়াম গুলো সরিয়ে ফেলতে পারে। কিন্তু তখন এখানে ওয়ান্ডা করে কি তার পাওয়ার ইউজ করে সবাইকে বশীভূত করে ফেলে, মানে এক এক অ্যাভেঞ্জাররা তাদের এক এক ধরনের তোমার ভীষণ দেখা শুরু করে দেয়। আর এই সুযোগে আল্ট্রনের যে বাকি রোবট সহকারীরা ছিল তারা ভাইব্রেনিয়াম নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আর তারপর আমরা দেখতে পাই ওয়ান্ডা যায় হচ্ছে ব্রুস ব্যানারের কাছে এবং ওয়ান্ডা তার পাওয়ার ব্যবহার করে ব্রুস ব্যানারকে টোটাল পাগল বানিয়ে দেয়, হাল্কে রূপান্তরিত করে টোটাল পাগল বানিয়ে দেয়। আর হাল্ক যদি পাগল হয় বুঝতেই পারছো, ওকে তো কন্ট্রোল করা কোয়াইট ইম্পসিবল। ও গিয়ে সাউথ আফ্রিকা শহরে গিয়ে করে কি পুরো ধ্বংসযজ্ঞ করা শুরু করে। তো আয়রন ম্যানরা পড়ে যায় আরেক বিপদে, এমনি এক ঝামেলায় রয়েছি, তারপর আবার আমাদের হালকা পাগলা এই কাজ শুরু করে দিয়েছে। তো তখন আয়রন ম্যান করে কি হাল্ককে আটকানোর জন্য আয়রন ম্যানের যে হাল্ক স্যুট রয়েছে, মানে সবচেয়ে বড় সাইজের স্যুট, সেটা দিয়ে হাল্ককে মারতে শুরু করে। আর এখানে আমরা ওয়ান অফ দ্য বেস্ট সিজিআই ফাইট দেখতে পাই। সিজিআই ফাইট কেন বললাম, কারণ এই ফাইট তো আর বাস্তবে হয়নি, সব ভিএফএক্স ফাইট আর কি। তো যাই হোক, এখানে যে ফাইট গুলো হয় সেগুলো তো আর এক্সপ্লেন করা পসিবল নয়, মাঝখানে কথা বলতে থাকি এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের এডিটরকে যে আমি কথা বলতে বলতে কয়েকটা সিন দেখিয়ে দাও। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই অনেক কষ্টে ফাইনালি আয়রন ম্যান হাল্ককে থামাতে সক্ষম হলেও ওদের দুজনের লড়াইয়ে পুরো একটা বিল্ডিং, পুরো একটা শহর, মানে চারিদিকে তছনছ হয়ে গিয়েছে। তো এই কারণে অ্যাভেঞ্জারদের মারাত্মক বদনাম শুরু হয়ে যায়। তো ওরা যদি এখন আমেরিকাতে ফিরে যায়, আমেরিকান পুলিশ ঘাপলা করতে পারে। তো এর জন্য অ্যাভেঞ্জাররা করে কি আমেরিকাতে ফিরে না গিয়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেয়, মানে কয়েকদিনের জন্য একটু গোপনে থাকার সিদ্ধান্ত নেয়। মানে ব্যাপারটা বোঝো, নর্মালি তুমি মারামারি করেছো, পুলিশ ধরতে পারে, মাঝখানে একটু হাইডে যেতে হয় না, সেরকম একটা ব্যাপার। তো তখন আমাদের যে হকাই রয়েছে, হকাই করে কি ওদের সবাইকে তার বাড়িতে নিয়ে যায়। আর সে একেবারে নিরিবিলি নির্জন একটা জায়গায় থাকে যেখানে কোনো নেট কানেকশন নেই, ইন্টারনেট নেই, মানে কেউ জানতেও পারবে না যে এখানে ওরা থাকে। তো এখানেই প্রথম অ্যাভেঞ্জারের ফ্যামিলি, হকাইয়ের ফ্যামিলির সাথে পরিচয় হয়। অ্যাকচুয়ালি নিক ফিউরির নির্দেশে হকাই তার পরিবারের ব্যাপারটি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল।
ছিল। তো যাই হোক, বাকি সব হিরোরা এখানে কিছুদিনের জন্য থাকলেও থরকে যে ওয়ান্ডা একটা ভিশন দেখিয়েছিল, সেই ভিশন বা স্বপ্ন সম্পর্কে জানার জন্য সে তার শ্বশুর প্রফেসর এরিক সেলভিকের সাথে দেখা করে। অ্যাকচুয়ালি ওয়ান্ডা যখন থরকে ওই ভিশনটা দেখিয়েছে, থরের কাছে মনে হয়েছে সে ভবিষ্যতের কোনো ঘটনা দেখে ফেলেছে। তো এর জন্য এই ভিশনটা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য থর এরিক সেলভিককে সঙ্গে নিয়ে ওয়াটার অফ সাইড নামের একটা জায়গায় গিয়ে পৌঁছায়। আর এই জায়গার একটা অসাধারণ ক্ষমতা হলো এখানে যে কোনো স্বপ্নের মানে খুব সহজে উদ্ধার করা যায়। এরপর থর যখন সেখানে থাকা জায়গায় একটা জলাশয়ে নামে, তখন সে ওই ভিশনটা আবারও দেখতে শুরু করে এবং সে দেখতে পায় 4টি ইনফাইনিটি স্টোনকে ও হাসিল করার চেষ্টা করছে এবং এর সঙ্গে আরেকটা স্টোন নিয়ে নতুন একজনের জন্ম হবে এবং সেই মূলত এই আল্ট্রনদের থামাবে। তো থর এই ভিশন বা স্বপ্নের অর্থ বুঝতে পারে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই বাকি অ্যাভেঞ্জাররা হকার বাড়িতে থাকাকালীন পুরোপুরি দিশেহারা এবং মনোবল হারিয়ে ফেলেছে। মানে তাদের মধ্যে কোনো কনফিডেন্সই ছিল না যে তারা আল্ট্রনের মোকাবেলা করতে পারবে। তো তখনই তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গ্রাম থেকে 2 লিটার দুধ আর কলা নিয়ে আসা হচ্ছে আমাদের নিক ফিউরি এবং সবাইকে বোঝায় যে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা সোলেমান শুকুনের ভিডিও দেখো, তাহলে তোমরা মোটিভেশন পাবে এবং লড়াই করার একটা সাহস পাবে, নিজেদের প্রস্তুত করো। আর অন্যদিকে আল্ট্রন নিউক্লিয়ার বোম মেরে পুরো পৃথিবীকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপর সে পুরো দুনিয়ার যত নিউক্লিয়ার বোমের পাসওয়ার্ড রয়েছে সেগুলো হ্যাক করার চেষ্টা করে, কিন্তু অজানা কোনো একটা শক্তি বারবার ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করছিল এবং ও যে অ্যাটাকগুলো করছিল নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে, সেই অ্যাটাকগুলোকে আটকে দিচ্ছিল যাতে আল্ট্রন নিউক্লিয়ার বোম ব্যবহার করতে না পারে। তো কোন শক্তি বারবার আল্ট্রনকে থামিয়ে দিচ্ছিল এটা আমরা আরেকটু পরে জানতে পারবো। তো আল্ট্রনের যখন এই প্ল্যানটা ব্যর্থ হয়, তখন আল্ট্রন নতুন একটা প্ল্যান নিয়ে কাজ শুরু করে, যার সাহায্যে সে মানব সভ্যতাকে ইজিলি ধ্বংস করতে পারবে। পুরো দুনিয়া না পারলেও মোটামুটি বড় ধরনের একটা ধ্বংসযজ্ঞ চালাতে পারবে। তবে তার আগে তার নিজের জন্য একটা পারফেক্ট বডি সে তৈরি করতে চাচ্ছিল, কারণ বর্তমানে তার যে লোহার বডি রয়েছে এতে তাকে খুব সহজে ধ্বংস করা যাবে। তবে এবার সে যে ভাইব্রেনিয়াম দিয়ে বডি তৈরি করবে এরকম কিছু নয়, সে চাচ্ছে আরো শক্তিশালী, আরো সহিংস একটা দেহ। তো এই জন্য সে চলে যায় কোরিয়ার একটা রিসার্চ ল্যাব সেন্টারে, যেখানে হেলেনা নামে একটা বিজ্ঞানীকে স্কেপটার ব্যবহার করে বশীভূত করে ফেলে। আর তারপরও রিসার্চের মাধ্যমে তৈরি সিনথেটিক বা কৃত্রিম টিস্যু প্রযুক্তির সাহায্যে সে ভাইব্রেনিয়াম আর লোকির সেপ্টারে ব্যবহার করে নতুন একটা শরীর বানাবে। মানে বিষয়টা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ভাইব্রেনিয়াম তো অনেক শক্ত, কিন্তু এরই সাথে মানুষের মতো ওর বডিটা সহিংস হবে আর কি। সেজন্য সিনথেটিক টিস্যু আর ভাইব্রেনিয়ামের মিলিত একটা কিছু বডি তৈরি করবে। তো সেই প্ল্যান অনুযায়ী হেলেন স্কোয়ার কি ভাইব্রেনিয়াম এবং সিনথেটিক টিস্যু ইউজ করে একটা বডি বানাতে শুরু করে। আর তারপর আল্ট্রন করে ওই সেপ্টারের ভেতর থেকে ওই মাইন্ড স্টোনটা ওই শরীরের মাথায় একদম লাগিয়ে দেয়, যাতে করে নতুন তৈরি হয় এই শরীরটি একটা ইনফিনিটি স্টোনের ক্ষমতা পেয়ে যায় এবং অপরাজয় হয়ে ওঠে। তো এখানে আমি যেটা বুঝলাম, আল্ট্রন হচ্ছে মূলত একটা রোবট, আর এর জন্য সে ওই ইনফিনিটি স্টোনটাকে একটা মানুষের মতো বা একটা অন্য প্রজাতির প্রাণীর মতো ব্যবহার করতে পারছে না। তো এই জন্য তার প্রায় মানুষের মতো বাট মানুষের চেয়ে অনেক শক্তিশালী একটা বডির প্রয়োজন, যাতে সে ওই স্টোনটাকে ইউজ করতে পারে। তো যাই হোক, বডিটা যখন পুরোপুরি তৈরি হয়ে যায়, তখন আল্ট্রন করে কি তার যে বর্তমান শরীর রয়েছে সেখান থেকে তার পুরো মেমোরি নতুন শরীরে আপলোড করা শুরু করে। কিন্তু ওই টাইমে এখানে ওয়ান্ডা চলে আসে। আর এখানে লক্ষ্য, আল্ট্রন যেহেতু আগে লোহার বডিতে ছিল এবং আগে তার ছিল হচ্ছে প্রোগ্রাম বা একটা সফটওয়্যার, কিন্তু এখন যেহেতু তার ওই প্রোগ্রাম বা সফটওয়্যারটা একটা ব্রেনে রূপান্তরিত নিচ্ছে মানুষের মতো, তো এখন ওয়ান্ডা করে ব্রেনটা পড়তে পারে। আর ব্রেনটা যখন ওয়ান্ডা পড়ে তখন তো ওয়ান্ডা ভয় পেয়ে যায়, যে ওর তো উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র অ্যাভেঞ্জারকে ধ্বংস করা না, অ্যাভেঞ্জারকে ধ্বংস করে পুরো মানব জাতিকে ধ্বংস করা। তো ওদের দুজনের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে ওরা আল্ট্রনকে যে সাহায্য করেছে এটা ওদের লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। তো এটা বুঝতে পারার সাথে সাথে ওয়ান্ডা করে কি তার ক্ষমতা ব্যবহার করে ওই কোরিয়ান বিজ্ঞানীকে আল্ট্রনের বশ থেকে মুক্ত করে দেয়। আর ওই সায়েন্টিস্ট তার নিজের বডি ফিরে পেয়েই আল্ট্রনের আপলোডিং বন্ধ করে দেয় মাঝপথে, যেটা বুঝতে পেরে আল্ট্রন তো রেগে যায় এবং ওর উপর আক্রমণ করে। আর এটা দেখে যমজ ভাই বোন করে কি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি অ্যাভেঞ্জারদের কাছে এখন পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে আল্ট্রন ওই কোরিয়ান সায়েন্টিস্টের সাহায্যে নিজের জন্য একটা অত্যাধুনিক শরীর তৈরি করছে, যাতে সে ওই স্টোনটা ইউজ করতে পারে। মানে ডাইরেক্ট রোবটও থাকবে না, মানুষের মতো একটা কিছু আসবে, প্লাস স্টোনটাও ব্যবহার করতে পারবে। তো এই জন্য আল্ট্রনকে থামানোর জন্য ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো আর হকাই ওদের 3 জনকে পাঠিয়ে দেওয়া হয় মিশন কমপ্লিটের উদ্দেশ্যে। কিন্তু ওরা যখন সেখানে পৌঁছায়, ক্যাপ্টেন আমেরিকা গিয়ে দেখতে পায় যে সায়েন্টিস্ট ওখানে আহত অবস্থায় পড়ে রয়েছে। আর তার কাছ থেকে জানতে পারে যে আল্ট্রন তার নতুন শরীরে তার পুরো প্রোগ্রামটিকে আপলোড করছে এবং ওই বডিতে একটা ইনফিনিটি স্টোন লাগানো রয়েছে। আর যদি একবার ওই বডিতে চলে যায়, ওকে কোনোভাবে আর ধ্বংস করা সম্ভব হবে না, কারণ ওর বডিকে ধ্বংস করতে গেলে পুরো শহরই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আল্ট্রনের প্রোগ্রামকে ওই বডিতে আপলোড করার আগেই তাকে টনি স্টার্কের কাছে নিয়ে যেতে হবে, কারণ একমাত্র টনি স্টার্কই পারবে এই প্রক্রিয়াটিকে বন্ধ করতে। আর এইদিকে আল্ট্রন করে ওই মেশিনটাকে নিয়ে বা ওই বডিটাকে নিয়ে একটা ট্রাকও করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। মানে ওর তো জাস্ট আর কিছুক্ষণ সময় দরকার, বডিটা আপলোড হয়ে গেলেও তো মনে করো অমর টাইপ একটা কিছু হয়ে যাবে। কিন্তু তখনই ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো এবং হকাই ওকে এই কাজে বাধা দেয়। তো তখন আল্ট্রন বিরক্ত হয়ে করে কি ওর আপলোডিং বন্ধ করে ওদের সাথে লড়াই করার জন্য ট্রাক থেকে বেরিয়ে আসে। আর শুরু হয় ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস
আল্ট্রনের লড়াই, আর তাদের লড়াই ডাইরেক্ট মনে করে নিউজে দেখানো হয়। আর ওই সময় আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন আমেরিকা আল্ট্রনের সাথে প্রায় পেরে উঠছিল না। তো এটা দেখে ওই দুই যমজ ভাই বোনও করে কি এই লড়াইয়ে ক্যাপ্টেন আমেরিকাকে সাহায্য করতে শুরু করে। আর অন্যদিকে ট্রাকে যে মেশিনটা নিয়ে আল্ট্রনের রোবটটা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কোরিয়ান পুলিশরা করে কি তাদের রাস্তা আটকিয়ে দেয়। কিন্তু তখন ওই রোবটরা করে কি তাদের যে জেট পাওয়ার রয়েছে, আর এই সবকিছুই তো তোমার টনি স্টার্কেরই টেকনোলজি, সেই জেট পাওয়ার দিয়ে পুরো কন্টেনারটা উড়িয়ে আকাশ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ওই টাইমে ব্ল্যাক উইডো করে কি সেই কন্টেনারের ভেতর প্রবেশ করে এবং ওই যে বডিটা রয়েছে সেই বডিটাকে হকাইয়ের এয়ারক্রাফটে পাঠিয়ে দেয়। কিন্তু নিজ ওই এয়ারক্রাফটে ঢোকার আগে আল্ট্রন এসে তাকে ধরে ফেলে। আর ওই মুহূর্তে ব্ল্যাক উইডো বলে আমার চিন্তা তোমার করতে হবে না, তুমি এই বডিটাকে দ্রুত টনি স্টার্কের কাছে নিয়ে যাও। তো এর জন্য হকাইকে না চাইতেও ব্ল্যাক উইডোকে না বাঁচিয়ে সেখান থেকে চলে আসতে হয়। তো যাই হোক ওই বডিটা যখন টনির কাছে আনা হয়, টনির মাথায় তখন অন্য একটা প্ল্যান চলছিল। তো টনি মূলত এখানে চাচ্ছিল আল্ট্রন যেহেতু ওর এআই প্রোগ্রাম এই বডির ভেতর ঢুকাতে চেয়েছিল, তাহলে আমি আমার জার্ভিস প্রোগ্রামকে কেন এটার মধ্যে ঢুকাই না। তো ব্রুস তখন বলে তোমার জার্ভিস প্রোগ্রামকে তো আল্ট্রন শেষ করে ফেলেছে। কিন্তু টনি বলে আমার জার্ভিস অত বোকা নয়। আল্ট্রন যখন জার্ভিসকে মেরে ফেলতে চেয়েছিল তখনই জার্ভিস করেছে কি ইন্টারনেটের সাহায্যে তার একটা কপি অলরেডি রেখে দিয়েছিল এবং তারপর থেকে আল্ট্রনের উপর নজর রাখতে শুরু করেছিল। এমনকি যে অজানা শক্তি আল্ট্রনকে নিউক্লিয়ার বোমের পাসওয়ার্ড হ্যাক করা থেকে আটকাচ্ছিল সেটা আর কেউ নয়, সেটা ছিল আমাদের জার্ভিস। কিন্তু ব্রুস ব্যানার টনির এই প্ল্যানে সহমত ছিল না, কারণ আল্ট্রন এই শৈলের মধ্যে অলরেডি ওর হাফ প্রোগ্রাম আপলোড করে ফেলেছে। তো যদি দেখা যায় জার্ভিসকে ওই শৈলের ভেতর ঢোকানো হয়, তো জার্ভিস যদি আল্ট্রনের ওই হাফ প্রোগ্রামের সাথে না পারে তাহলে উল্টোতে দেখা যাবে আল্ট্রনই জার্ভিসের উপর কবজা করে নেবে, বডির উপরও কবজা করে নেবে। কিন্তু তারপরেও টনি যে করে হোক ব্রুসকে রাজি করিয়ে ফেলে। আর তারপর তারা দুজনে মিলে জার্ভিসকে ওই শরীরে আপলোড করা শুরু করে। কিন্তু তখনই ক্যাপ্টেন আমেরিকা আর ওই দুই যমজ ভাই বোন এসে সেখানে উপস্থিত হয় এবং টনির এই কার্যকলাপ দেখে ওকে আটকানোর চেষ্টা করে। যে এই বডিটা কত বেশি ভয়ঙ্কর হতে পারে তোমার কোনো আইডিয়া রয়েছে? তুমি এটাকে আবার অ্যাক্টিভ করতে যাচ্ছ। তো এর ফলে আয়রন ম্যান আর ক্যাপ্টেন আমেরিকার মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং ওই দুই ভাই বোনের মধ্যে যেটা একটু সুপার স্পিডের ছিল ও করিকোর সুপার স্পিড ইউজ করে মেশিনের যত পাওয়ার সাপ্লাই ছিল সেগুলো বন্ধ করে দেয়। তো এর ফলে আপলোডিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। কিন্তু তখনই সেখানে থর উপস্থিত হয় এবং থর তার হাতিয়ার মিওনিয়রের সাহায্যে ওই মেশিনটাতে বৈদ্যুতিক পাওয়ার দিয়ে ওই পুরো বডির আপলোডিং প্রসেসটা কমপ্লিট করতে সাহায্য করে। আর তখন ওই বক্স থেকে শরীরটি পুরোপুরি রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে এবং এখানে জন্ম হয় আরেকটা সুপার হিরো ভিশনের। তবে এখানে আমি একটা জিনিস ক্লিয়ার না, এই ভিশনটা আসলে কে? এটা কি জার্ভিস নাকি আল্ট্রন, নাকি ওই ইনফিনিটি স্টোন থেকে সম্পূর্ণ নতুন একটা ব্রেন নিয়ে নতুন একটা সুপার হিরো তৈরি হলো? তো যাই হোক এরপর স্টিভ থরের কাছে বলে তুমি এটা কি করলে, কেন এটা কমপ্লিট করলে? তো থর তখন তাকে জানায় যে দেখো আমি একটা ভিশন দেখেছিলাম যে এই মাইন্ড স্টোনের সাহায্যে নতুন একটা শৈলের জন্ম হবে আর তার সাহায্যে একমাত্র আল্ট্রনকে হারানো সম্ভব হবে। আর এদিকে ভিশনও তাদের সাথে আল্ট্রনের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজি হয়ে যায়। তবে প্রথমে ভিশনকে কেউ বিশ্বাস করতে পারছিল না। আর এর কারণটা হচ্ছে আল্ট্রনের বেশ কিছু প্রোগ্রাম তো ওর ভেতরে আপলোড করা রয়েছে। কিন্তু তখনই ভিশন করে কি সবার সামনে থরের ওই হাতুড়িটা মিওনিয়ারটা নিজের হাতে তুলে নেয় এবং সবার বিশ্বাস অর্জন করে। কারণ আমরা থরের ফার্স্ট পার্টে দেখেছিলাম যে ওডিন কিন্তু মিওনিয়ারটি পৃথিবীতে যখন পাঠিয়েছিল তখন বলে দিয়েছিল যে কোনো ক্ষমতাশীল মানুষ একমাত্র সেই সময়ই হাতুড়িটা ওঠাতে পারবে যখন সেটার যোগ্য হবে। আবার এদিকে দেখা যায় হকাই আল্ট্রনকে ট্রেস করে জানতে পারে যে নাতাশাকে ওরা সোকোভিয়াতে নিয়ে গিয়েছে, হাইড্রা সেই পুরনো বেসমেন্টে। তো এর ফলে অ্যাভেঞ্জাররা মিলে বেরিয়ে পড়ে সোকোভিয়ার উদ্দেশ্যে। আর ওইদিকে আমরা সোকোভিয়াতে দেখতে পাই আল্ট্রন তার কাছে বেঁচে থাকা ভাইব্রেনিয়াম দিয়ে পুরো একটা মেশিন তৈরি করেছে এবং এটা বিশাল বড় একটা মেশিন এবং মাটি থেকে মনে করো কয়েকশো ফুট নিচে একটা রকেটের মতো এবং এটা এত শক্তিশালী একটা মেশিন যে সোকোভিয়ার পুরো একটা শহরকে পুরোপুরি আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারবে। এবং এখানে আল্ট্রনের প্ল্যান হচ্ছে এই শহরটাকে মনে করে একেবারে মধ্যকাশে নিয়ে যাবে, তারপর শহরটিকে নিচে ফেলে দিবে যাতে উল্কা পিণ্ডের মতো এটা নিচে পড়ে এবং পৃথিবীতে ডাইনোসর যেভাবে ধ্বংস হয়েছে সেভাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। কিন্তু তখনই সেখানে অ্যাভেঞ্জারের পুরো টিম এসে উপস্থিত হয় আর তাদের সাথে ওয়ান্ডা, পিয়াট্রো, ভিশন তারাও এসে উপস্থিত হয়। তো সেখানে সে উপস্থিত হয়ে ক্যাপ্টেন আমেরিকার নির্দেশে প্রথমেই তারা সবাই মিলে পুরো শহরটিকে খালি করার প্রসেস করা শুরু করে। কারণ বুঝতেই পারছো এখানে বড় ধরনের একটা লড়াই হতে চলেছে। তো এই লড়াইয়ে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় তার জন্য এই অবস্থা। তো এই সুযোগে আবার ব্রুস ব্যানার সরাসরি পৌঁছে যায় হচ্ছে নাতাশার কাছে এবং সেখান থেকে নাতাশাকে উদ্ধার করে হাল্ক হয়ে নাতাশাকে মিনস আওয়ারে ফেরত নিয়ে আসে। আর এই কারণে আল্ট্রনও বুঝতে পারে যে অ্যাভেঞ্জার এখানে উপস্থিত হয়েছে আর তখনই সে তার তৈরি মেশিনটিকে চালু করে দেয় এবং পুরো শহরটি ধীরে ধীরে উঠতে শুরু করে এবং এর সাথে সে তার রোবট বাহিনীগুলোকে শহরে হামলা করার জন্য পাঠিয়ে দেয় যাতে অ্যাভেঞ্জাররা ওই রোবটগুলোকে আটকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং ওই আল্ট্রনের এই প্ল্যানটা পুরোপুরি সফল হয়ে যায়। কিন্তু এই টাইমে ওর সামনে এসে হাজির হয় ভিশন। তো সে প্রথমে আল্ট্রনকে ধরে এবং সঙ্গে সঙ্গে ইন্টারনেটের সাথে ওর যে কানেকশনটা রয়েছে সেটা সম্পূর্ণ ডিলিট করে দেয়। তো এর ফলে যেটা হবে আল্ট্রনের যে প্রোগ্রামটা সেটা তার বডির মধ্যে আটকা পড়ে যায়। মানে এখন আল্ট্রন এই বডি মেরে দিলে আল্ট্রন যে তার ওই প্রোগ্রামটা আমার কম্পিউটারে পাঠিয়ে দেবে বা আরেক বডিতে পাঠিয়ে দেবে সেই সুযোগটা রইল না। আর এদিকে সমস্ত অ্যাভেঞ্জাররা মিলে এক এক করে আল্ট্রনের রোবট বাহিনীকে ধ্বংস করতে থাকে আর আয়রন ম্যানও ব্যস্ত
হয়ে পড়ে কিভাবে ওই শহরটিকে ওপর ওঠানো থেকে আটকানো যেতে পারে, কিন্তু শহর তো অলরেডি ওপর ওঠা শুরু হয়ে গিয়েছে এবং এই শহর যত উপরে যাবে তত বিপদ বাড়তে থাকবে এবং এট এ টাইম এই শহরটা এত উপরে উঠে যায় যে তখন আয়রন ম্যান সবাইকে জানিয়ে দেয় যে এই মেশিন কিছুতেই বন্ধ করা পসিবল নয়, কারণ এই মেশিন যদি এখন আমরা বন্ধ করি শহর এখন সোজা নিচে গেসে পড়বে এবং পুরো এলাকায় একটা বিশাল ভূমিকম্প হবে, লাখো লাখো মানুষ মারা পড়বে এবং এর ফলে আল্ট্রনের প্ল্যান পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে। তো এই কারণে তারা ডিসিশন নেয় যে এই শহরটিকে তারা ওপরে থাকা অবস্থাতে মানে আরো উপরে উঠিয়ে তারপর পুরো ব্লাস্ট করে মনে করো ঝুড়ি ঝুড়ি মাটি হিসেবে নিচে ফেলবে, তাহলে ক্ষতি একটু কম হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে শহরটা অলরেডি আকাশে উঠে গিয়েছে, ওই শহরে এখনো হাজার হাজার মানুষ রয়েছে। তো এই জন্য ক্যাপ্টেন আমেরিকা বলে এই শহরে একটা মানুষও বেঁচে থাকতে আমি এটাকে ধ্বংস হতে দিতে পারবো না, কিন্তু আয়রন ম্যান বলে এই শহরে এতগুলো লোক আটকে পড়েছে যে তাদেরকে এখান থেকে উদ্ধার করা কোনোভাবেই পসিবল নয়, আমাদের যে কোনো একটা চয়েস নিতেই হবে। তো এরকম একটা ক্রিটিক্যাল সময়ে সেখানে এসে উপস্থিত হয় অ্যাভেঞ্জারের সবচেয়ে বড় হেলিক্যারিয়ার, আর এটা কে নিয়ে এসেছে বুঝতেই পারছো, নিক ফিউরি। তো করে কি সেখানে থাকা সমস্ত সাধারণ মানুষদেরকে উদ্ধার করে এবং হেলিক্যারিয়ারে নিয়ে যেতে শুরু করে। আর নিক ফিউরির সাথে এখানে আমরা দেখি ওয়ার মেশিন এসে পড়েছে অ্যাভেঞ্জারদের সাহায্য করতে। আর এদিকে শহরে এত উঁচুতে উঠে যাওয়ার পরে আল্ট্রন ডিসিশন নেয় এখন মেশিনটাকে যে করে হোক বন্ধ করে দেবো যাতে শহরটি সোজা নিচে পড়ে যায়, কিন্তু তখন ওই মেশিনের চারপাশে ছিল হচ্ছে অ্যাভেঞ্জার টিম, যাতে আল্ট্রন কোনোভাবে ওই মেশিনটাকে বন্ধ করতে না পারে। তো তখন আল্ট্রন করে কি তার প্ল্যান সাকসেসফুল করার জন্য তার সমস্ত রোবট বাহিনী দিয়ে অ্যাভেঞ্জারদের উপর হামলা করে যাতে মেশিনটা বন্ধ করা যায়। আর এখানে আমরা ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং সিন দেখতে পাই, মানে এই সিনেমার একটা আইকনিক ফাইটিং সিন। তো বেশ কিছুক্ষণ ফাইট করার পর আমরা দেখতে পাই আয়রন ম্যান, থর এবং ভীষণ তারা তিনজন মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে আল্ট্রনকে পুরোপুরি ঘায়েল করে দেয়। আর আল্ট্রন যখন বুঝতে পারে আমি আর পারবো না এবং ওর প্রোগ্রামটাও কোথাও সরাতে পারছে না, মানে বিষয়টা বুঝিয়ে বলি আল্ট্রনের জন্য তো পালানো অনেক সহজ, যখন দেখলো এই বডিটা শেষ হয়ে যাচ্ছে ও জাস্ট ওর ব্রেনটা করবে কি বা প্রোগ্রামটা করবে কি সফটওয়্যারটা করবে কি আরেক জায়গায় পাঠিয়ে দেবে। তো যেহেতু ওর প্রোগ্রাম বা সফটওয়্যারটা ওর নিজের বডির মধ্যে আটকা পড়ে গিয়েছে, তো এখন ওকে বাঁচতে হলে ওর পুরো বডি নিয়ে বাঁচাতে হবে। তো এর জন্য ঘায়েল হয়ে করে কি একটা এয়ারক্রাফট নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যাওয়ার আগে যত ইচ্ছা গুলি চালাতে শুরু করে। তো ওই সময় যেটা হয় হকাইকে বাঁচাতে গিয়ে দুর্ভাগ্যক্রমে পিয়েট্রো যেটা দ্রুত দৌড়াতে পারে সে মারা যায়। আর ঠিক ওই টাইমে হাল করে কি ওই এয়ারক্রাফটের উপর হামলা করে এবং এয়ারক্রাফট থেকে সোজা আল্ট্রনকে নিচে ফেলে দেয়। আর তখন ওয়ান্ডা যায় হচ্ছে ঘায়েল হয়ে যাওয়া আল্ট্রনের কাছে এবং ওয়ান্ডা করে ভেতর থেকে চিপ বের করে ওকে মেরে দেয় এবং মনে করো ওর ভাইয়ের মৃত্যুর বদলা নিল আর কি। তো যাই হোক এরপর যখন পুরো শহর মানে যে শহরটা আকাশে উড়ে রয়েছে সেটা পুরোপুরি যখন খালি হয়ে যায় তখনই আল্ট্রনের একটা রোবট করে ওই মেশিনটাকে বন্ধ করে দেয়। তো এর ফলে যেটা হয় শহরটি নিচের দিকে পড়া শুরু করে। তো এটা দেখে আয়রন ম্যান এবং থর তাদের নিজেদের সর্বোচ্চ পাওয়ার ইউজ করে ওই মেশিনটাকে নষ্ট করে দেয়, যার ফলে ওই পুরো শহরটি আকাশে উড়ন্ত অবস্থাতেই ধ্বংস হয়ে যায় এবং মনে করে এখানে কোনো ভূমিকম্প হয় না বা বড় ধরনের ক্ষতির হাত থেকে পৃথিবী বেঁচে যায়। তো যাই হোক ঝামেলা শেষ, সকলে অ্যাভেঞ্জাররা হেলি ক্যারিয়ারে ফেরত এলেও হাল্ক কিন্তু এখনো সেই এয়ারক্রাফটেই ছিল যেটার সাহায্যে আল্ট্রন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অ্যাকচুয়ালি হাল্ক আর কখনোই ওদের মাঝে ফিরে আসতে চাচ্ছিল না। এর কারণটা হচ্ছে কি হাল্কের নিজের উপর এখনো অনেক দুঃখ, কারণ সে নিজের রাগ এখনো কন্ট্রোল করতে পারে না। সাউথ কোরিয়াতে সে অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তো এই দুঃখে সে সিদ্ধান্ত নেয় আমার সাধারণ মানুষদের মধ্যে থাকা একদমই উচিত হবে না এবং আমি একটা সুপার হিরো হওয়ার যোগ্য নই। তো এইভাবেই হাল্ক একবারে বিদায় নিয়ে নেয়। তো যাই হোক এর কিছুদিন পরে দেখা যায় যে নিউ ইয়র্কে অ্যাভেঞ্জারদের নতুন একটা তোমার হেডকোয়ার্টার তৈরি করা হয়েছে এবং এই নতুন ঘাঁটি প্রতিষ্ঠা করার পরে ক্যাপ্টেন আমেরিকা এবং ব্ল্যাক উইডোকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন অ্যাভেঞ্জার যারা রয়েছে ওয়ান্ডা, ফ্যালকন এবং ভীষণ আর রোডিকে ট্রেনিং দেওয়ার জন্য। আর এরপর থোর ফিরে যায় হচ্ছে অ্যাসগার্ডে, কারণ তার ভয় হচ্ছিল তাদের ওখানে যে ক্যাসাকারটা রয়েছে মানে ওটাও তো একটা ইনফিনিটি স্টোন, ওটা নিয়ে কেউ কোনো খারাপ কিছু করতে পারে বা ওটার জন্য হামলা হতে পারে। আর আমাদের হকাই করে কি পুরোপুরি অবসর নিয়ে গ্রামে গিয়ে তার ফ্যামিলির সাথে টাইম কাটানো শুরু করে। হয়তো এরপর থেকে সে তার বাড়ির পেছনে কচু চাষ করবে আর কি, অ্যাভেঞ্জারের কাজ আর করবে না। আর এরপর পোস্ট ক্রেডিট সিন আমাদের দেখানো হয় ওয়ান অফ দ্য বেস্ট সুপার ভিলেন অফ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থানোসকে। তবে সত্যি বলতে এই মুহূর্ত পর্যন্ত আমরা থানোসের মর্ম বুঝিনি। তো যাই হোক থানোসের খুব রাগ লাগে যে পর্যন্ত আমি যে কয়টাকে পাঠিয়েছি সবাই ব্যর্থ হয়েছে ইনফিনিটি স্টোন আনার জন্য। যেমন প্রথমে লোকি এসেছিল, মানে লোকির তো কথা ছিল যে আমি ক্যাসাকেট দিয়ে দেবো বিনিময়ে আসগার্ড আর পৃথিবীর রাজা আমি হব, কিন্তু ক্যাসাকেট উদ্ধার করতে পারেনি। আবার তোমার ওই যে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সিতে দেখলাম ওইটার যে ভিলেনটা ছিল নামটা ভুলে গিয়েছি, ও তো মনে করো যে ওই স্টোনটা উদ্ধার করতে পারেনি। ওই স্টোনটা তো বর্তমানে রয়েছে হচ্ছে নোভাতে। তো এই জন্য থানোস অনেক রেগে যায় এবং ওর ইচ্ছা হচ্ছে যে 5টা বা 6টা ইনফিনিটি স্টোন রয়েছে সবগুলো স্টোন ও এক জায়গায় করবে। আর এই কারণেও করে কি নিজে একটা গাউন ব্লেড হাতে পড়ে যেটা একটা স্বর্ণের গ্লাভসের মতো দেখতে, এবং দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা স্টোন লাগানোর জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে এবং বুঝতেই পারছো এটার কাজ ভবিষ্যতে কি হবে। আর এখানে এই মুভিটা সমাপ্ত হয়ে যায়। তো এর মানে খুব শীঘ্রই থানোস মাঠে আসতে চলেছে। তো যাই হোক আজকের সিনেমাটা আমি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারিনি, এজন্য আমি খুবই দুঃখিত। অ্যাকচুয়ালি হয়েছে কি বিষয়টা বুঝিয়ে বলি, তোমরা সেভেস 420 তে গত 3টা যে ভিডিও দেখেছো এই 3টা ভিডিও
একদিনেই ভয়েস দেওয়া। মানে ব্যাপারটা আমি কিভাবে বোঝাই, আমি 10টায় ঘুমাই, 1টা বা 2টার সময় ঘুম ভাঙে, তো তারপর আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে কাজ শুরু করি। প্রথম 2টা ভয়েস আমি অনেক ভালো মতো দিতে পারি, বাট এর পরের ভয়েসগুলো আমি যখন দিতে যাই আমার প্রচুর কষ্ট হয়। মানে বুঝো তো, আমার তো আর ঘুম হয়নি, সকাল যত এগিয়ে আসে মাথা ব্যথা তত বৃদ্ধি হওয়া শুরু হয়, চোখ টোক জ্বালা পড়া শুরু করে, তো বিভিন্ন কারণে দেখা যায় যে লাস্টের ভয়েসগুলো অত ভালো হয় না। তো আমি খুব বেশিক্ষণ আর জেগে থাকতে পারবো না, আজকের মতো আমার কাজ সমাপ্ত হয়ে গিয়েছে। এখন বাজে হচ্ছে 8টা, এখন ঘুমাবো, উঠবো হচ্ছে 5টায়। 5টায় ওঠার পরে 2-1 ঘন্টা শরীর থরথরে কাঁপবে, তারপর সন্ধ্যায় কি করবো আমি জানি না, তারপর আবার 10টায় ঘুমাবো। তো এইরকম একটা বাজে লাইফে আমি আছি। মানে আমার রুটিনটা আবার তোমাকে আমি বলি, 10টায় ঘুমাই, একটা দুঃস্বপ্ন দেখে নয়তো যে কোনো কারণে আমার ঘুম ভেঙে যাবে হচ্ছে 1টা বা 2টোয়, তারপর রাত ভরে কাজ করি, পারলে ফজরের নামাজটা পড়ি, তারপর দেখা যায় কাজ শেষ করতে করতে 7টা 7:30টা তো বাজেই। আবার রাত ভরে পেটে ক্ষুধা তো থাকেই, কারণ রাত্রে তো আর ভাত খাবো না, তাহলে পেট আরো মোটা হয়ে যাবে। তো এরপর কি হয়, আমার চোখে কিন্তু এখনো ঘুম নেই, কিন্তু কি সমস্যাটা, চোখ জ্বালা পোড়া করছে, মাথা প্রচন্ড রকমের ব্যথা করছে, আর আস্তে আস্তে এই যন্ত্রণার পরিমাণটা আরো বাড়তে থাকবে, এবং লাস্টে এমন একটা সময় আসবে হয় আমি পাগল হয়ে যাব, মনে করো বিছানায় শুয়ে পাগলামি করতে করতে ঘুমিয়ে যাব, নয়তো আমার অজান্তে আমি ঘুমিয়ে পড়বো, আর তারপর আবার উঠবো হচ্ছে 4টা 5টায়, ওঠার পরে আবার শরীর খারাপ। মানে এইভাবে আমার জীবন চলছে ভাই, এটা কোনো আসলে জীবনের পর্যায়ে পড়ে না, একেবারে ফালতু একটা জীবন।